আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আজকে তো আমরা মৌল, গ্যাস সূত্র, ডাল্টনের সূত্র, গ্রামের সূত্র অনেকগুলো বিষয় শিখবো, যেহেতু সামনে পরীক্ষা তোমাদের। তো একটু আমি নোটগুলো তোমাদের দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবে, আর ইউটিউবে ক্লাসটাও দিয়ে দিব। তা তোমরা জানো যে দুইটা জিনিস হলে আমরা কি বলি, এক জোড়া বলি না? জি স্যার। এরকম চারটাকে আমরা কি বলি? একটাকে বলি হালি, এক হালি। 12টা হলে বলি এক ডজন, তাই না? এরকম কিছু সংখ্যাকে আমরা একটা শব্দ দিয়ে প্রকাশ করে থাকি। সেরকম আরো অনেক শব্দ আছে আমাদের হাতে, যেমন 6 রানে 1 ছক্কা, 20টিতে 1 কুড়ি, 100 রান হলে 1 সেঞ্চুরি বলি, 144টা আমরা 1 গ্রোস বলি। এরকম অনেক বড় একটা সংখ্যা আমাদের হাতে আছে, তোমরা জানো। এই যে 10 টু দি পাওয়ার 100, এটাকে আমরা বলি 1 গুগল। গুগলি না, কিন্তু গুগল বলি। আর এরকম একটা সংখ্যা আমাদের হাতে আছে, যেটাকে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এটাকে বলা হয় 1 মোল। 1 মোল হলো 6.0225 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে বলা হয় 1 মোল। এটা একটু সবাই লিখে রাখো খাতায়। 6.022 10 টু দি পাওয়ার 23, এটাকে বলা হয় 1 মোল। তাহলে 1 মোলের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা তোমাদের জানতে হবে, মোল কাকে বলে। আমরা মোল সংজ্ঞা বিজ্ঞানীরা নির্ধারণ করে দিয়েছে। সে সংজ্ঞাটা একটু লিখে নাও। কার্বন 12 আইসোটোপের 12 গ্রাম ভর পরিমাণে যতটা কার্বন পরমাণু থাকে, ঠিক ততটা কার্বন পরমাণু বিশিষ্ট পদার্থকে আমরা 1 মোল বলবো। তাহলে 6.023 10 টু দি পাওয়ার 23 পরিমাণ কণা বিশিষ্ট পদার্থকে আমরা 1 মোল বলবো। একে আমরা এন দ্বারা, এবং এই সংখ্যাটাকে 1 মোল যেটা, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, এবং এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই মোল বের করাটা আমাদের জন্য খুব সহজ একটা কাজ, এবং এটা আমাদের করতে হয় সব সময়। তোমরা একটু ওই মেসেজ বক্সে ক্লাস রোলটা লিখে দিও। তাহলে আমরা এই মোলকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে আমরা 1 মোল যেটা বলি, এক আণবিক ওজনকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে 1 মোল হয়। তা ডাব্লু গ্রাম পরিমাণ পদার্থের মধ্যে মোল বের করতে গেলে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। এই সমীকরণটা তোমাদের সবাইকে লিখে রাখতে হবে, খাতায় লিখো সবাই। এন ইকুয়াল টু ডাব্লু বাই এম। এম হলো আণবিক ওজন, আর যদি পারমাণবিক ওজন ব্যবহার করি ডাব্লু বাই এ লিখতে পারি। তাহলে মোলের বিষয়টা ধারণা সবার আছে তো নাকি? আমাদের রসায়নে মোল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা সবাইকে জানতে হয়, এবং বিজ্ঞানে যারা থাকবে তাদের সবাইকে মোল বিষয়টা জানতে হবে। তাহলে মোল বের করতে গেলে কি করা লাগে? মোল বের করতে গেলে একটা ক্রম মনে রাখতে হবে। ক্রমটা আমি লিখে দিচ্ছি। ক্রমটা হলো আণবিক ভর বা পারমাণবিক ভর, তারপরে একে ডাল্টনও বলি আমরা। এই পারমাণবিক ভর এককে আর অ্যাভোগাড্রোর সংখ্যা জড়িত থাকে। এটা হলো আমাদের এই মোলের সাথে সম্পর্ক। আর বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু নিজেই এই সংখ্যাটা আবিষ্কার করেননি, এটা বিজ্ঞানীরা পরে আবিষ্কার করছে এবং অ্যাভোগাড্রোর নামে এটা প্রদান করেছে। এটা একটু মজার বিষয় যে অ্যাভোগাড্রো কিন্তু নিজে আবিষ্কার করেনি, এটা অনেকেই ভুল করে লেখে অ্যাভোগাড্রো কর্তৃক আবিষ্কৃত, আসলে অ্যাভোগাড্রো আবিষ্কার করেননি। তাহলে এই হলো, আর এখান থেকে আমরা কার্বন প্রত্যেকটা পরমাণুর ভরও বের করতে পারি। এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা ভর বের করতে পারবো। যেমন মনে করে একটা কার্বন পরমাণুর ভর কত হবে আমরা যদি বলি, তাহলে 12 গ্রাম কার্বন পরমাণু তো থাকে হলো অ্যাভোগাড্রো সংখ্যা সমান পরমাণু। এই পরমাণুটা আমরা বের করে ফেলতে পারি কয়টা পরমাণু আছে। এটা আসেনি কেন? প্রায় 10 টু দি পাওয়ার 24
এর চাইতে কম সংখ্যক পরমাণু থাকে 1 মোলে। তো এটাকে 1 গ্রামে তাহলে কতগুলো পরমাণু আছে? 1 গ্রামে 5 × 10⁻22টি পরমাণু আছে। এটা কার্বনের ক্ষেত্রে। অন্য মৌলের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে। তো এটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে কিভাবে মৌলের হিসাব করা হয়। তাহলে 12 গ্রাম পানির আণবিক ভর কত জানো তো তোমরা? পানির আণবিক ভর হলো 18। তাহলে 18 গ্রামে 1 মোল পরিমাণ হয়। আবার মিথেনের আণবিক ওজন হলো 16। তাহলে 16 গ্রামে 1 মোল হবে। তো এইভাবে আমাদের মোল হিসাব করতে হয়। আবার মনে করো যে আমাদের যে লবণ আছে, খাওয়ার লবণ, এটার 1 গ্রাম, এটা আণবিক ওজন হলো 58.5। তাহলে 58.5 গ্রাম খাওয়ার লবণে হবে 1 মোল। তাহলে আমরা এই পরিমাণ জেনে আমরা কতগুলো পরমাণু বা অণু আছে আমরা চট করে বের করে ফেলতে পারি আমাদের এই হিসাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই হিসাবগুলো শিখে নিও যে কিভাবে আমরা এই মোল হিসাবটা করে থাকি। এই খুব জরুরি একটা হিসাব, এটা আমাদের সবসময় করতে হয়, এই মোলের হিসাবটা। তাহলে এইভাবে আমরা 18 গ্রামে এতগুলো পরমাণু, 16 গ্রামে এতগুলো অণু, এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। মানে কয়টা করে অণু আছে, পরমাণু আছে, হিসাবগুলো বের করে ফেলতে পারবো। খুব সহজ হিসাব। 6.022 10⁻23। এটা খুব ভালো করে মুখস্থ রাখবে। হ্যাঁ, আমরা একটা প্রশ্ন দেখি একটু, যে দেখি পারি কিনা। একটা এমসিকিউ প্রশ্ন, 24 গ্রাম কার্বনে কতগুলো পরমাণু আছে? এই উত্তর কোনটা হবে বলো দেখি, এ বি সি ডি এর মধ্যে? বি। বি, হ্যাঁ। 6.022 এর দ্বিগুণ হচ্ছে এটা। 12 গ্রামে হলো 1 মোল। গুড। তাহলে তো মোল শিখে গেলে তোমরা, যে মোলের আমরা নানান হিসাব করতে পারি। আমরা জগৎ দখলকৃত জায়গা বের করতে পারি, শক্তির পরিমাণ বের করতে পারি। এরকম অনেকগুলো জিনিস আমরা মোল দিয়ে হিসাব করতে পারি। খুব সহজ হিসাব, তোমরা এটা করবে, হ্যাঁ, বাসায় নিজেরা। এই মোলের ধারণা অর্জনের পরে বিজ্ঞানীরা একটা সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র নামে একটা সূত্র দিয়েছেন, এবং এই সূত্রটা যে কোনো গ্যাসের আয়তন ভাগ মোল সংখ্যার সমানুপাতিক। এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রটা ব্যবহার করব আমরা, করে একটা সূত্র তৈরি করব, গ্যাসের সূত্র। হ্যাঁ, এর আগে আমরা সমন্বয় সূত্র তৈরি করছিলাম, P1 V1/T1 = P2 V2/T2। তা এই ধারণাটা অর্জনের পরে বিজ্ঞানীরা কিছু অবস্থা চিন্তা করলেন। অবস্থাগুলো হলো এরকম, যে 3টা অবস্থা। একটা এনটিপি, এসএটিপি। হ্যাঁ, এনটিপি হলো নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারের সংক্ষিপ্ত রূপ, আর এসটিপি হলো তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের সংক্ষিপ্ত রূপ। তাহলে এনটিপি কাকে বলে, সংজ্ঞাটা কিন্তু এটা হলো সংজ্ঞা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপ, এই অবস্থাটাকে বলা হবে এনটিপি বা এসটিপি। এটা ভুল করবে না। হ্যাঁ, এনটিপি এসটিপি দেখলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপ কথাটা বলতে হবে। আর 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 হলো এসএটিপি একটা অবস্থা আছে, সেই অবস্থাটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হলো 1 বার চাপ। এখানে চাপের হিসাবটা বারে আসছে। হ্যাঁ, সো তোমরা এটা একটু খেয়াল রাখবে যে এসএটিপিটা কি। এটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 বার চাপ, 1 অ্যাটমসফিয়ার এখানে নাই। আর তাপগতীয় একটা প্রমাণ অবস্থা আছে, যেটা আমরা এই যে তোমাদের যে চতুর্থ অধ্যায় পড়বো প্রথম পত্রে, তখন আমাদের এটা লাগবে। এবং আমাদের যে হিসাব নিকাশ গুলো বাস্তবে আমরা যেগুলো পাই, গ্যাসের হিসাব বা বিভিন্ন জায়গায়, সেখানে তাপগতীয় প্রমাণ অবস্থার কথাই বলা হয়, এটা উজ্জ্ব থাকে। এটা তোমাদের মনে রাখতে হবে, যে আমরা যে হিসাবগুলো দিই এগুলি সবগুলো তাপগতীয় প্রমাণ অবস্থার হিসাব দিই। তাই এটা একটু খেয়াল রাখবে তুমি। তাপগতীয় প্রমাণ অবস্থা হলো কি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হলো 1 অ্যাটমসফিয়ার চাপ। এটা হলো তাপগতীয় প্রমাণ অবস্থা। আর যদি আমরা দ্রবণ বলি, তাহলে 1 মোলারিটি আসবে। তা এই অবস্থাগুলো একটু খেয়াল রাখবে তোমরা। হ্যাঁ, তো এই অবস্থাগুলো খেয়াল রাখলে ওই হিসাব নিকাশ গুলো সুবিধা হয়।
তারপরে বিজ্ঞানীরা এই তিনটা সূত্র যখন পাইলেন, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্র যখন পাইলো, পাওয়ার পরে তিনটা সূত্রকে সমন্বয় করলো। সমন্বয় কেমনে করলো সেটা আমরা একটু দেখি, কিভাবে সমন্বয় করলো আমরা একটু লিখে দিই। হ্যাঁ, বয়েলের সূত্র থেকে আমরা জানি যে গ্যাসের আয়তন হলো চাপের ব্যস্তানুপাতিক, আর চার্লসের সূত্র থেকে জানি যে গ্যাসের আয়তন হলো তোমার পরম তাপমাত্রার সমানুপাতিক, আর অ্যাভোগাড্রোর সূত্র যেটা পাইলাম সেখান থেকে আমরা জানি যে গ্যাসের আয়তন হলো আর মোল সংখ্যার সমানুপাতিক। এই তিনটা কথাকে গাণিতিকভাবে আমরা এই 1 2 3 তিনটা সমীকরণ দিয়ে প্রকাশ করে থাকি। হ্যাঁ, এই তিনটা সমীকরণ যেহেতু এটা সমানুপাতিক আছে, এই জন্য সমানুপাতিকের নিয়ম অনুযায়ী এই তিনটা সময় একই রাশি ভিটাকে আমরা এই তিনটা রাশির গুণফল হিসাবে দেখাইতে পারি, 1/p, n এবং t এর গুণফল হিসাবে দেখাইতে পারি। এবং এটা যখন সমান হয়ে যাবে, সমান চিহ্ন আসলে আর চলে আসবে। আর চলে আসলে তোমার সমীকরণটা দাঁড়ালো পিভি ইকুয়াল টু nRT, 6 নম্বর সমীকরণটা। এটা সবাই একটু বলো, পিভি ইকুয়াল টু nRT। আমি সবার মুখ থেকে শুনতে চাই, কারণ এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা সমীকরণ। পিভি ইকুয়াল টু nRT, সবাই বলো, আমি শুনবো। PV equal to nRT. PV equal nRT. PV equal to nRT. আমি তোমাদের ক্লাসে রিপোর্ট করতে হয় তো আমাদেরকে, আমি একটা ক্লাসের ছবি তুলবো। আমাদের প্রতিদিন রিপোর্ট করতে হয় ক্লাসের ছবি তুলে। তোমাদের পড়াচ্ছিল রসায়নের দ্বিতীয় পত্র, তাই না? দ্বিতীয় পত্রের ছবি তুলবো। কই দ্বিতীয় পত্র? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হলো? কতজন আছে উপস্থিত বলো তো আমাকে একজন। 25 জন। 25 জন, আমি সহ 26। তাহলে আমি 25 জন রিপোর্ট করে দিলাম। হ্যাঁ, আর মোহাম্মদ মতিউর রহমান, এখন তোমাদের ছবি তুলতে হবে, ছবিটা তুলে নিই। ওকে, সাবমিট করে দিই। ওকে, তোমাদের ক্লাসে রিপোর্ট হয়ে গেল, সরকারের কাছে রিপোর্ট করলাম। এখন অনলাইনে সব রিপোর্টিং ব্যবস্থা চালু করছে সরকার। ভেরি গুড। আমরা সূত্রটা তৈরি করলাম এবং এই সূত্রতে আমরা যে এন যেটা আছে মোল সংখ্যা, এটা একটু আগে তোমরা দেখছো যে এন মানে হলো W/m। তার W/m যদি আমি এখানে বসাই দিই, আবার অনুসংখ্যাও বসাই দিয়ে আমি হিসাব করতে পারি। এবং সেগুলি কিভাবে করা হয় একটু দেখে নাও তোমরা। এই যে এন এর জায়গায় W/m ব্যবহার করা হয়। এম যখন আসছে, এম মানে তো আণবিক, আর আণবিক ওজন তো পদার্থের নির্দিষ্ট বৈশিষ্ট্য। তাহলে নির্দিষ্ট গ্যাসের জন্য আমাদের এটা সূত্রটা কার্যকর। এই জন্য তোমাদের একটা প্রশ্ন করা হয়েছিল কয়েকদিন আগে, করছিলাম, কেউ উত্তর দিতে পারোনি। কেউ বলছে মোল সংখ্যা, কেউ বলছে পরিমাণ ইত্যাদি। আসলে নির্দিষ্ট গ্যাস হবে ওটার মধ্যে। হ্যাঁ, নির্দিষ্ট গ্যাসের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে, এই বিষয়গুলো আমাদেরকে বলতে হবে। তাহলে আমার নির্দিষ্ট চাপ বলি, নির্দিষ্ট তাপমাত্রা বলি, নির্দিষ্ট আয়তন বলি, নির্দিষ্ট গ্যাসের কথাটা আমরা কেউ উল্লেখ করি না। তাই নির্দিষ্ট গ্যাসের, এই যে এখানে যে এম আছে, এমটা হলো নির্দিষ্ট গ্যাস। নির্দিষ্ট গ্যাসের কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। জিনিস টাকা দেখি না, ওর সাথে 8 টাকা দেখি না খামো। কেউ আনমিউট করা আছে, মিউট করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা এখানে একে মিউট করে দিই। সাকলাইন সাদ, তুমি মিউট করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা তৈরি করলাম এবং এই সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্ক করব। তা আমরা যে পদার্থ যেগুলো আমরা খাই টাই, একটা কমিক দিয়ে আমি দেখাইতে পারি এটা বিষয়টা এবং মজাদার। এখানে এন মানে পরিমাণ, টি হলো তাপমাত্রা। আমি যেমন এই যে গরম জিনিস খাইতেছি, তোমরা দেখতে পাচ্ছ, গরম চা খাইতেছি।
তাহলে আমার তাপমাত্রা ঢুকতেছে আবার পরিমাণ ঢুকতেছে, আর গ্যাস যেটা আমি ত্যাগ করি সেটা তো বুঝতেইছো কিভাবে হয়। তো এই বিষয়গুলো একটু কমিক আর কি, এটাকে সিরিয়াসলি কেউ নিও না, এটা একটা কমিক। হ্যাঁ, তো সো আমরা এই সম্পর্কগুলো এই নিজেরা দেখবো এবং প্রতিষ্ঠা করব, এবং গ্যাসের সূত্রগুলো যেগুলো আমাদের হাতে এই পর্যন্ত আসছে সেগুলি আমি এক নজরে দেখি, আমরা এগুলি অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, এগুলি আমরা সবগুলো শিখছি। এই সূত্রগুলো সবগুলি আমাদের অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আমি তোমাদেরকে আমি এর আগে বলছিলাম আমি তিনটা সূত্রকে এবিসি সূত্র বলি। এবিসি সূত্রের সমন্বয়ে আমাদের এই সমীকরণটা তৈরি হয়েছে, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এবিসি সূত্রগুলো আমাদের আমাদের কাজে লাগাতে হবে। এই হচ্ছে গ্যাসের সূত্র, এবং এটার উপরে অনেক অঙ্ক আছে, তোমরা অঙ্কগুলো করবে বাসায়, বইয়ে প্র্যাকটিস করবে। আর যদি না পারো অঙ্কগুলো করতে, তাহলে আমাকে যদি তোমরা মেসেঞ্জারে কল দাও বা মোবাইলে কল দাও, আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দেবো। আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকে, মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিলেও আমি অঙ্কগুলো সলভ করে দেবো। যে কোনো প্রবলেম হলে সরাসরি যোগাযোগ করবা, কোনো হেজিটেট করবে না। হ্যাঁ, হেজিটেট করলে পিছায় যাবা জীবনে, কারণ শিখতে আসছো, শিখতে হবে, শেখার সময় তোমাদের এটা। তাহলে আমরা এই যে সূত্রটা শিখলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। এখন তোমাদেরকে ডাল্টনের সূত্র আমি শেখাবো। ডাল্টনের সূত্রটা হলো গ্যাসের মিশ্রণের জন্য প্রযোজ্য। তা মিশ্রণ তো জানো, বায়ু একটা মিশ্র পদার্থ। আর এছাড়া আমাদের যে ন্যাচারাল গ্যাস পাওয়া যায় ওখানেও মিশ্র থাকে, অনেক গ্যাস মিশানো থাকে। তাহলে মিশ্রণের জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটাকে বলা হবে ডাল্টনের সূত্র। এবং ডাল্টনের সূত্রটা এর মধ্যে একটা শব্দ আসে আংশিক চাপ। তা আংশিক চাপ শব্দটা সংজ্ঞাটা হলো এরকম যে গ্যাস মিশ্রণের উপাদান সমূহ স্ব পরিমাণে মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের মোট আয়তন এককভাবে দখল করে যে চাপ প্রদান করে তাকে ওই আনুষঙ্গিক গ্যাসের আংশিক চাপ বলে। এই জায়গাটা একটু সবার হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, তা আমি নিচে ব্যাখ্যাটা লিখছি, কিন্তু ব্যাখ্যাটা ছবি আকারে দিতে হবে তোমাদেরকে। অনেকে ছবি বানানোর সময় করে কি বক্স করে ছবি বানায়, তো আমি বক্স করে ছবি বানাই না, আমি সুবিধার জন্য ওই যে গোল গোল করে ছবি বানাই। হ্যাঁ, এই গোল করে ছবি বানাইলে ছবিগুলো সমান হবে, কারণ আমাদের বলছে যে গ্যাসের সম আয়তন দখল করে। তোমাদের কাছে তো পেন্সিল কম্পাস থাকে, পেন্সিল কম্পাস দিয়ে তোমরা চট করে এই ছবিগুলো বানাইতে পারবা। আর যদি তুমি বক্স করে চারকোনা বক্স করে করে ছবি আঁকাও, তাহলে প্রত্যেকটা ছবি ভিন্ন ভিন্ন হবে, তখন সম আয়তন আর হবে না। তো সো এই বিষয়টা একটু মাথায় রাখবে সবাই, যে আমাকে ছবি বানাইতে হলে সমান আয়তনের ছবি বানাইতে হবে, এই জন্য বৃত্তাকারে ছবি বানাইতে হবে। এবং কোনো বইয়ে বৃত্তাকারে ছবি দেওয়া নাই, আমি এই ছবিগুলো তোমাদের বৃত্তাকারে করে দেখানোর জন্য বলছি। তা এখানে বিষয়টা কি বলছে, এই যে বাম দিকে যে প্রথমে যে ছবিটা আছে উপরে, এই ছবিটাতে দেখো তিনটা গ্যাসের নাম দেওয়া আছে, এ বি সি ইত্যাদি গ্যাসের পরিমাণ দেওয়া আছে, যথাক্রমে এনএ এনবি এনসি মোল পরিমাণে আছে। এখন যে তারপরে যে ছবিটা আছে এখানে এই গ্যাসটা শুধু রাখা আছে, তাপমাত্রাটা ওই গ্যাসের মিশ্রণের মধ্যে যা ছিল সেই তাপমাত্রাই আছে, এবং আয়তনটা মিশ্রণের মধ্যে যা ছিল সেই আয়তনই আছে। এখানে কিন্তু চাপটা পরিবর্তন হলো, এককভাবে যেহেতু গ্যাসটা আসছে এখানে, এখানে চাপটা ধরে নিলাম পিএ। অনুরূপ ভাবে বি এককভাবে থাকলে পিবি হবে, সি এককভাবে থাকলে পিসি হবে, এইভাবে আমরা চাপটাকে বিবেচনা করব। তো এটাকেই বলছে যে এককভাবে যে সে যে চাপটা দিচ্ছে, দ্যাট ওয়াজ দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস। হ্যাঁ, এটাকেই আংশিক চাপ বলা হচ্ছে। তা আংশিক চাপের একটা সূত্র আছে, ডাল্টনের সূত্র বলি আমরা। হ্যাঁ, বিজ্ঞানী ডাল্টন তোমরা নাম জানো, যিনি পরমাণুর ধারণা দিয়েছেন সেই বিজ্ঞানী। তো সেই বিজ্ঞানী একজন স্কুল শিক্ষক ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বিষয়গুলোকে নিয়ে আসছেন আমাদের সামনে। এবং তিনি স্কুল শিক্ষক বলতে প্রাইভেট পড়াইতেন, উনি কিন্তু ছিলেন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন না। হ্যাঁ, তো সূত্রটা হলো এটা, যে পরস্পরের সাথে অবিক্রিয়াশীল একাধিক গ্যাস মিশ্রণে মোট চাপ ওই তাপমাত্রায় উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। খুব সিম্পল সূত্র। এটাকে আবার তোমাদের বইগুলোতে ব্যাপকভাবে লিখছে, তাই ব্যাপকভাবে যাওয়ার দরকার নেই, আগে আংশিক চাপের সংজ্ঞা দিবা, তারপরে সূত্র লিখবা, অথবা সূত্রটা দিয়ে না তার নিচে আংশিক চাপের সংজ্ঞা দিবা, এইভাবেও লেখা যায়। তা তোমাদের বইয়ে এটাও দেখবে যে অনেক বড় করে লিখছে, হয়তো কেউ কেউ, অত বড় মুখস্থ করার দরকার নেই, ছোট একটা মুখস্থ করলেই হয়, সূত্র তো সিম্পল ওয়েতে মুখস্থ করবা।
তো এটা আবার ব্যাখ্যাটা আমরা এইভাবে দিচ্ছি যে টি পরম তাপমাত্রায় যে গ্যাসের পরে এবিসি গ্যাসের এনএনবি ইত্যাদি যদি মোল থাকে তাহলে সেটাকে আমরা তাদের যদি আংশিক চাপ পিএ পিসি ইত্যাদি হয় তাহলে মোট চাপ হবে, হ্যাঁ, পি সমান হবে পিএ প্লাস পিবি প্লাস পিসি, এই সূত্র। খুব সহজ একটা সূত্র। এই সূত্রটা প্রমাণ আছে, তোমাদের প্রতিষ্ঠা করতে বলা হয়, প্রমাণও করতে বলা হয়। তা আমরা প্রতিষ্ঠা করি, দেখি প্রতিষ্ঠা করার কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। খুব সহজভাবে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ব্যবহার করে প্রতিষ্ঠা করতে পারি। প্রথমে তোমরা কি করবা, ওই মোট মোলটা ধরে নিবা। এই 1 নম্বর সমীকরণটা অনেকে এটা লেখে না, খাতার মধ্যে ভুল করে ফেলে। এই মোট মোল 1 নম্বর সমীকরণটা লিখবে, তারপর মিশ্রণের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা বসাবে, তারপরে এখান থেকে পি এর জন্য একটা সূত্র বের করে নিবা, 2 নম্বর সমীকরণটা বের করে নিবা। আবার এ গ্যাসের জন্য এরকম করে সূত্র বসাবে, হ্যাঁ, এই গ্যাসের জন্য সূত্র বসাইয়া পি এটা বের করে নিবা। আবার বি গ্যাসের জন্য সূত্র বসাবে, সূত্র বসাইয়া পিবিটা বের করে, এখানে ভুল হয়েছে, পিবি হবে এটা, আমি পিবি লিখে দিই। তাহলে এটা পিবি হবে, আর এটা সি গ্যাসের জন্য আমাদের হবে পিসি। এখানেও ভুল এসছে, সমীকরণ কপি করতে গেলে যা হয় আর কি। এটা পিসি হবে। এইভাবে সমীকরণগুলো জাস্ট তোমাদের পরিচিত যে সমীকরণটা পাইছে ওই সমীকরণটাই। তাহলে পিএ পিবি পিসি এর মানগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এরকম এন এ এন বি এন সি ইত্যাদি মানগুলো চলে আসবে 6 নম্বর সমীকরণটা। তারপরে এই 6 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণ থেকে এন এর মান বসাই দিলা, আর 2 নম্বর সমীকরণ হতে এখানে পি এর মান বসাই দিলেই বাস তোমার হয়ে গেল, এই প্রমাণিত হয়ে গেল সূত্রটা। এইভাবে সূত্রটা প্রমাণিত বা প্রতিষ্ঠিত দুইটাই বলতে পারি, যে দুইটাই করা যেতে পারে আমাদের হাতে, খুব সিম্পল ওয়েতে, খুব সুন্দরভাবে, ছোট্ট একটা ওয়েতে। এটা তোমাদের পরীক্ষায় আসে, নানান ভাবে পরীক্ষায় এগিয়ে যায়। আর একটা প্রমাণ তোমাদের হাতে আছে এখানে, আংশিক চাপের মোল ভগ্নাংশের সাথে সম্পর্ক আছে। তা মোল ভগ্নাংশ একটা রাশি, নতুন একটা রাশি, এবং এটা খুব একটা সাধারণ রাশি। এটা অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে। তাই মোল ভগ্নাংশ দিয়েও আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাও তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, এই সম্পর্কটা তোমাদের লিখতে হয় পরীক্ষায়। তো ওই আগে যেভাবে আমরা প্রমাণ করলাম সেই প্রমাণটাই তোমাদের থাকবে। হ্যাঁ, এইখানে কাজে লাগবে। প্রমাণের যে 7টা সমীকরণ 8টা সমীকরণ করছো তার মধ্যে প্রথম 5টাই তোমার কাজে লাগবে। তারপরে তোমাদের যে মোল ভগ্নাংশের সংজ্ঞা দিতে হবে। তো উপাদান সমূহের মোল ভগ্নাংশের সংজ্ঞা দিয়ে সংজ্ঞা থেকে তোমাদেরকে এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে মোল ভগ্নাংশগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করে থাকি, এটা মাথায় রেখো ভালো করে। কিন্তু এক্স একক ভাবে হবে না, এক্স এর সাথে একটা সাফিক্স থাকবে। হ্যাঁ, এক্স এর সাথে একটা সাফিক্স থাকবে, এক্স এর সাথে একটা সাফিক্স থাকবে, সাফিক্স ছাড়া মোল ভগ্নাংশ হবে না। হ্যাঁ, তারপরে সাফিক্স মনে করো যে এ গ্যাসের জন্য এ, বি গ্যাসের জন্য বি, সি গ্যাসের জন্য সি, এইভাবে দিলাম। তাহলে আমরা যে কোনো আই উপাদান বিশিষ্ট যে কোনো গ্যাসের জন্য পি আই ইকুয়াল টু এক্স আই ইকুয়াল টু পি, এই সমীকরণটা আমরা সাফিক্স দিয়ে এটা প্রমাণ করলাম। এবং যে কোনো উপাদানের আংশিক চাপ হবে উহার মোল ভগ্নাংশ ও মোট চাপের গুণফলের সমান। এই জিনিসটা পরীক্ষায় অনেক অনেক সময় আসে, এবং এটা আমাদের নানান জায়গায় ব্যবহার আছে। বিশেষ করে তোমাদের প্রথম পত্রের 4র্থ অধ্যায় যখন পড়বে ওখানে মোল ভগ্নাংশ নিয়ে প্রচুর আলোচনা আছে। তাই এই মোল ভগ্নাংশ হিসাব যেন চটচট করে করতে পারো, এই জন্য তোমাদের এটা শিখতে হবে। আর তোমরা ওই যে মেসেজ বক্সে রোল গুলো লিখে দিও, আমি এটা হাজিরা দিতে হবে যে দেখো তোমাদের এই শীটের মধ্যে উপস্থিতি একটা কথা আছে, এখানে আমি কপি করে দিব। তো আমাদের মোল ভগ্নাংশের এই হিসাবগুলো শিখলাম। আর ডাল্টনের আংশিক চাপ সূত্রে অনেকগুলো ব্যবহার আছে, ব্যবহারের ক্ষেত্রগুলো তোমাদের আমি একটু দিয়ে দিচ্ছি, তোমরা এটা বিবেচনায় রেখে ব্যবহারের ক্ষেত্রগুলো প্রয়োগ করবা। তোমাদের ব্যবহারের ক্ষেত্রের উপরে অঙ্ক আছে অনেকগুলো। হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রের উপরে অঙ্কগুলো আছে। তা আমরা এই ব্যবহারের ক্ষেত্রটা একটা আংশিক চাপ সূত্রের প্রয়োগ। হ্যাঁ, আমরা দুইটা গ্যাসকে যদি আমি দুইটা পাত্রে রেখে তাদের মধ্যে সংযোগ দিয়ে দিই তাহলে কি রকম পরিবর্তন হবে সেই হিসাবটা এখানে করে দেওয়া আছে, তোমাদের বইও দেওয়া আছে, দেখবে।
আবার বিভিন্ন গ্যাসকে আমি একটা পাত্রের মধ্যে যদি মিশাই তাহলে সেখানে আবার চাপের কি পরিবর্তন হবে সেই হিসাবটাও এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু এই হিসাবগুলো করবে, করে এগুলি প্র্যাকটিস করবে বাসায়। এগুলি তোমাদের ব্যবহার সবসময় ব্যবহার আছে, এগুলি করে দেওয়া যেত। অনেকগুলো কাজ আমি করে দিতে পারতাম, তো করলাম না আর কি। তোমরা নিজেরা এগুলি করে নিও। এটা কি আসছে? তাহলে যে কোনো পাত্রের মধ্যে যদি আমি গ্যাসকে মিশাই, সেই পাত্রের মধ্যে গ্যাসের যে চাপটা হবে সেই চাপ আর পাত্রের আয়তনে গুণ করলে গুণফলটা হবে তোমার ওই যে গ্যাসের ইন্ডিভিজুয়াল চাপ এবং ইন্ডিভিজুয়াল আয়তন প্রত্যেকটা গ্যাসের এগুলি গুণফলের সমষ্টির সমান হবে। এই হলো সূত্রটা। এটা যদি আমরা একটা মনে করো যে 3-4টা বেলুন থেকে তুমি একটা বেলুন বানাইলা, তখন তোমাকে এইভাবে হিসাব করতে হবে। আর যদি তুমি 2টা পাত্র সংযুক্ত করে দাও এই যে এরকম এই চিত্রের মতো, তাহলে তোমার এইভাবে হিসাব করতে হবে। তাহলে সংযুক্তকরণের একটা হিসাব আর একাধিক বেলুনকে একটা বেলুনে পরিণত করা একটা হিসাব। আর একটা কাজ আমাদের প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা কাজ, আমাদের বায়ুমণ্ডলে সবসময় বাষ্প থাকে, এই বাষ্পের একটা চাপ থাকে। তাহলে বাষ্পের যে চাপ এবং গ্যাসের যে চাপ, এই দুটো যোগ হয়ে আমরা যে চাপটা দেখতে পাই সেই চাপটা আমরা পাবো। তাহলে বাষ্প চাপটা, তাহলে যদি আমি গ্যাসের চাপের কথা বলি যে আমার গ্যাসের চাপ কত, তাহলে পর্যবেক্ষিত চাপ থেকে বাষ্প চাপটা বিয়োগ হবে, বিয়োগ হলে আমি গ্যাসের চাপ পাবো। তো এইটাও একটা বিষয়। আর্দ্র গ্যাসের চাপ আমাদের সবসময়, আর্দ্র গ্যাসের চাপ আমরা যে চাপটা দেখি সেটা সবসময় আর্দ্র গ্যাসের চাপ হয়। আর্দ্র গ্যাসের চাপ থেকে বাষ্প চাপটা বিয়োগ করতে হয়। আর কোন তাপমাত্রায় বাষ্প চাপ কত, এটা তালিকা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে দেয়া থাকে, ওইটা জাস্ট বিয়োগ করলেই হয়ে যায়। আমাদের তালিকা দেখে আমরা এটা করে থাকি। আর বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন পরিমাণ বাষ্প চাপ থাকে, এই বাষ্প চাপটা বাদ দিলে আমরা ড্রাই গ্যাসের চাপ পাবো। এই হচ্ছে তোমাদের। আর এর উপরে কিছু অঙ্ক আছে, যে বিভিন্ন যে 3টা প্রবলেম বলছি, 3টা প্রবলেমের উপরে অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক আছে। আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলো কপি করে নিয়ে আমি যে মেসেঞ্জার গ্রুপে যখন দিয়ে দিব ওখান থেকে নিয়ে তোমরা অঙ্কগুলো বাসায় বসে করবা। হ্যাঁ, এই প্র্যাকটিস করবা। এই 3টা প্রবলেমের উপরে অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। এই যে অঙ্কগুলো আমি দিয়ে দিলাম, এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বলা যায় না এগুলি পরীক্ষা থাকতেও পারে। তো এবার পরীক্ষা তোমাদের যেটা হবে সেখানে তোমাদের আগেই ঘোষণা দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারের পরীক্ষা হবে। সো এই অঙ্কগুলো করার সময় আমি যেভাবে লিখছি এইভাবে লিখলে তোমাদের জন্য খুব সহজ হবে কাজগুলো করতে। আর যদি তোমাদের বইয়ে যেভাবে এক একটা বই এক এক ভাবে করছে, তো ওগুলিও ফলো করতে পারো। তাই আমিও একটা পদ্ধতি দিলাম, বইয়ের একটা পদ্ধতি আছে, এগুলি মিলে তোমরা হিসাব নিকাশ করে দেখো কোনটা সুবিধাজনক মনে হয়। তো এরকম অনেক অঙ্ক আমি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আমি অঙ্কগুলো আর করতেছি না। যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো ডাল্টনের সূত্র থেকে। এরপর আমি গ্রাহামের সূত্র চলে যাব। হ্যাঁ, এগুলি বাসায় আমি যে নোটটা দিয়ে দিব তোমরা বাসায় একটু দয়া করে সবাই প্র্যাকটিস করবে, কারণ যে শিক্ষার সময় এই শিক্ষার কাজই করতে হবে, অন্য কাজ করলে পিছায় যাবা। হ্যাঁ, শিক্ষার কাজ চালায় যাবা, তোমাদেরকে এগুলি শিখলে তোমাদের উপকার হবে। বিশেষ করে যারা উচ্চতর লেভেলে পড়াশোনা করতে যাবে তাদের কিন্তু এই লেভেলের পড়াগুলো আর পড়ানো হবে না, তখন তোমাদের খুব সমস্যা হবে। বইগুলো তোমাদের সঙ্গে সংগ্রহে রাখবে। হ্যাঁ, কারণ যে এই লেভেলে পড়ানো গুলো আর কেউ পড়াবে না, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। যে লেভেলে পড়ানো, আমরা যেমন 9-10-এ পড়া আর পড়াই না। হ্যাঁ, তোমরা 9-10-এ যা পড়ে আসছো, আমরা ধরে নিচ্ছি যেগুলো পড়া হয়ে গেছে। তো আমি এখন যে গ্রাহামের ব্যাপন সূত্রে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপন আর নিঃসরণ 2টা শব্দ তোমাদের পড়ানো হয়, এই দুটো জিনিস আমি বলি। হ্যাঁ, ব্যাপন হলো কোনো গ্যাসকে সমভাবে ছড়িয়ে পড়ার যে ঘটনা। তোমরা তো জানোই যে তোমাদের ফুলের গন্ধ, সেন্টের গন্ধ ছড়িয়ে পড়ে, আপনি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। তা এটা হলো ব্যাপন। আর নিঃসরণ হলো চাপ প্রয়োগ করে যেটা গ্যাস বের হয়ে আসে,
পাত্রের মধ্যে চাপ বেশি থাকে, বাইরে চাপ কম থাকে, তখন যে চাপটা, যে গ্যাসটা বেরোবে সেটা হলো নিঃসরণ। আমরা স্প্রে করাটাকে নিঃসরণ হিসেবে বলতে পারি। তো নিঃসরণের একটা শর্ত আছে, বাহ্যিক চাপ তো একটা দিতেই হবে, তার সাথে সাথে যে ছিদ্রটা দিয়ে বেরিয়ে আসবে সেই ছিদ্রটা তার গড়মুক্ত পথের তুলনায় ছোট হইতে হবে, সরু হইতে হবে। এইটা একটা শর্ত। দুইটা শর্ত তোমাদের নিঃসরণের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। ব্যাপনের ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই, ব্যাপনের ক্ষেত্রে আপনি ছড়িয়ে যায়। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে দুইটা শর্ত আছে, একটা হলো বাহ্যিক চাপের প্রভাবে, আর একটা হলো ছিদ্রটা হতে হবে গড়মুক্ত পথের তুলনায় খুব সরু ছিদ্র। গড়মুক্ত পথটা কি? দুইটা গ্যাসের অণু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এই সংঘর্ষে লিপ্ত হওয়ার মাঝখানে যে দ্রুত অতিক্রম করে সেটাই হলো গড়মুক্ত পথ। তো এই অতিক্রান্ত পথের তুলনায় ছিদ্রটা সরু হইতে হবে, এটাকে বলা হবে নিঃসরণ বা অনুব্যাপন। একে ইংরেজিতে বলে ইফিউশন, আর ব্যাপনটাকে বলে ডিফিউশন। এদের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা আমি এখানে তালিকা করে দিয়েছি, তোমরা দেখে নিও। হ্যাঁ, আর এটার উপরে, ব্যাপনের উপরে ব্যাপন হার একটা বিষয় তোমাদের সামনে আসবে। অনেকেই করে কি, ব্যাপন হারের সংজ্ঞাটা দেয় তোমার হিসাবে, কি নাম, পরিমাণ হিসাবে। কিন্তু পরিমাণটা আমি কি দিয়ে মাপবো? ওজন দিয়ে মাপবো না আয়তন দিয়ে মাপবো? এটা কেউ বলেনি। এটা আমি এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এখানে, যে পরিমাণটা মাপবো আমরা আয়তনে। হ্যাঁ, যে আয়তন পরিব্যাপ্ত হয় বা নিঃসরিত হয়, দ্যাট ইজ দ্য নিঃসরণ হার। যে একক সময়ে যে কোনো গ্যাসের যে আয়তন পরিব্যাপ্ত হয় তাকে ওই তাপমাত্রা ওই গ্যাসের নিঃসরণ হার বলে বা ব্যাপন হার বলে। নিঃসরণ আর ব্যাপন আমরা সম অর্থে ব্যবহার করতে থাকবো। তাহলে এটাকে তোমাদের বইগুলোতে এই ব্যাপন হারের সংজ্ঞাটা তোমাদের বইয়ে নাই, তো এটা তোমরা একটু খেয়াল রাখবে যে ব্যাপন হার বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, কারণ এটা ক্লিয়ার না করলে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে। এটা ক্লিয়ার করতে হবে। ব্যাপন হার বিষয়গুলো আবার কোন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা, গ্যাসের চাপ, গ্যাসের আণবিক ওজন, ছিদ্রের আকার, গ্যাসের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি, বাহ্যিক চাপ ইত্যাদি বিষয়ের উপরে। তাহলে গ্যাসের নিঃসরণের যে হারগুলো আছে, এই হারগুলো আবার আমরা সবসময় তুলনা করে বলে থাকি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো তুলনাটা করতে গেলে তোমাদের দুইটা দিকে তুলনা করা লাগে। এই দুইটা দিক হলো, একটা হলো স্থির তাপ সময়ে, আর একটা হলো স্থির আয়তনে। তুলনাটা এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে তুলনা করতেছি। তা আমি যদি স্থির সময়ে একই সময়ে টি সময়ে যদি তুলনা করি, তাহলে আয়তন দুইটা অনুপাত হবে। এখানে একটু লক্ষণীয় যে R1 R2 যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা কিন্তু এখানে ভি এর ক্ষেত্রে 1:2 চলে আসছে। উপরে আর এর বরাবরই 1 আছে, উপরে R1, এখানে ভি এর ক্ষেত্রে ভি1 উপরেই। আর যদি সময় নিয়ে আসি, ভিন্ন সময় একই আয়তনে ভিন্ন সময়ে যদি পরিব্যাপ্ত হয়, তখন কিন্তু এটা উল্টে যায়। হ্যাঁ, এই বিষয়টা একটু ভালো খেয়াল রাখবে যে R1/R2 = T2/T1। এখানে কিন্তু 2টা উপরে চলে গেছে, টি এর 2টা। তো সো এখানে যেভাবে সম্পর্কটা আসছে আমাদের ভি এর ক্ষেত্রে, আমাদের সময়ের ক্ষেত্রে সম্পর্কটা পাল্টে গেছে। হ্যাঁ, এই সম্পর্কটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, কারণ এই জায়গাটা ছাত্ররা অনেক সময় ভুল করে। ভুল মানে অনেকে, শিক্ষকরা ভুল করে ফেলে এই জায়গাটায়। হ্যাঁ, তো সো তোমরা একটু খেয়াল রাখবে এটা। তা আমরা যদি এখন এই সূত্র, এটা তো গেল ব্যাপন হারের সম্পর্কগুলো। ব্যাপন হারের একটা সূত্র আছে, এই সূত্রটা হলো গ্রাহামের ব্যাপন সূত্র। হ্যাঁ, গ্রাহামের ব্যাপন সূত্র বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এটা একটু সম্পর্ক, এই সূত্রটা তোমাদের পরীক্ষায় আসে বা তোমাদের জানতেও হয়। আর যারা উচ্চতর লেভেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেখানেই যাও বা পাইলট হও, যেখানে যাও, এই বিষয়টা খেয়াল হবে। ঘন গ্যাসের ব্যাপন হার কম হয়, বেশি হয় নাকি ঘনত্বের ব্যস্ত, যেটা ঘন তার ব্যাপন হার বেশি, আর যেটা পাতলা হবে সেটা ব্যাপন হার কম, ঘনত্বের ব্যস্তানুপাতিক। তাই আমরা দেখতে পাচ্ছি সূত্র, এই সূত্রটা গাণিতিক রূপ।
এখানে কে একটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, তাহলে এই দুটো গুণ করলে তো কে আসতেছে, তাহলে আমরা এই যে এইসব ব্যস্ততার সম্পর্ক, যে সম্পর্কগুলো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এই সূত্রটা আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে দুইটা গ্যাস যদি আসে, এখানে দেখো, আর 1 2 এর যে বিষয়টা আসছে, এখানে কিন্তু 1 2 উপরে যেটা আছে এই সম্পর্কটা নিচে, এই যে টি এর মতো, এই যে আগে যে টি এর সম্পর্ক করছিলাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক পাইছিলাম সময়ের সাথে, এখানেও কিন্তু ঘনত্বের সাথেও ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি। তো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যে ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো আমরা কিভাবে প্রকাশ করে থাকি। এগুলো যেহেতু নতুন নতুন বিষয় তোমাদের কাছে এখন, হ্যাঁ, সেই জন্য একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, বারবার প্র্যাকটিস করলে তোমরা সম্পর্কগুলো পেয়ে যাবে। আর এটাকে পরবর্তীতে বিজ্ঞানীরা আণবিক ওজনের সাথে সম্পর্ক করেছেন, এবং আণবিক ওজনের সাথে সম্পর্ক করে আণবিক ওজন দিয়ে এটাকে প্রকাশ করার ব্যবস্থা করেছেন, এবং আণবিক ওজনের যে সম্পর্কটা পাওয়া গেছে সেটা ওই ডি এর মতো ব্যস্তানুপাতিক, আণবিক ওজন ব্যস্তানুপাতিক। তাহলে যার আণবিক ওজন বেশি তার ব্যাপন হার কম হবে, যার আণবিক ওজন কম তার ব্যাপন হার বেশি হবে। তাহলে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের ব্যাপন হার কার বেশি হবে কার কম হবে বলো দেখি? O2 এবং N2, বাতাসে যে O2 আছে আর N2 আছে, এই দুইটার মধ্যে কে কে বেশি ব্যাপিত হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন, কারণ এর হলো 28 আর O2 হলো 32। গুড, এই তো শিখে গেছো। তাহলে ভেরি গুড, তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা শিখে গেলা বিষয়গুলো। হ্যাঁ, কিভাবে কি, এটার উপর অঙ্ক আছে অনেক, অঙ্ক আসে পরীক্ষায়। তো এই অঙ্কগুলো আমি একটু দিয়ে তোমাদের তালিকা দিয়ে দিচ্ছি, অঙ্কগুলো তোমরা বাসায় করবে, প্র্যাকটিস গুলো করবে। আর যে ছবি টবি গুলো আমি দিচ্ছি এগুলি একটু খেয়াল রাখবে, কারণ যেগুলি পরীক্ষায় আসে। আর ব্যাপন দিয়ে, আর ডাল্টনের সূত্র দিয়ে, আর সাধারণ গ্যাসের সূত্র দিয়ে তোমাদের অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়। এই তিনটা মিলে যে প্রশ্নগুলো হয়, এটা অনেকগুলো প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো যদি আমি সুযোগ পাই আলোচনা করবো একদিন, হ্যাঁ, আমি হয়তো এক্সট্রা ক্লাসে আলোচনা করব। তোমাদের রাত্রে ক্লাস নিলে কি তোমাদের কোনো সমস্যা হয়? হুম, রাত্রে যদি কেউ পড়তে চাও কোনো সমস্যা হবে? আমি যদি রাত্রে ক্লাস নেই কোনোদিন, এক্সট্রা ক্লাস, নট রেগুলার ক্লাস? না স্যার, স্যার প্রাইভেট থাকে 7টা থেকে 9টা। ওরে বাবা রে, প্রাইভেট থাকে না? আচ্ছা, তোমাদের যদি সমস্যা থাকে আমাকে নক করবা, আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি শেখাই দেবো। সবাইকে একসাথে শেখাইতে হবে এমন কোনো কথা নেই, অনেকেই অনেক সমস্যা থাকতে পারে। এখানে একটা লক্ষ্য করো, একটা অঙ্ক দিছে, এটা ঢাকা বোর্ড 2000 সালে আগেকার সিস্টেমে প্রশ্নগুলো আসছিল। এখানে আণবিক ওজন বের করতে বলছে, আমরা আণবিক ওজন বা ব্যাপন হার সময়টা বের করতে বলছে। এরকম আণবিক ওজন জেনে ব্যাপন হারের সময় বের করতে পারি, আবার ব্যাপন হার জেনে আমরা আণবিক ওজনও বের করতে পারি। তো এখানে ব্যাপন দিয়ে যে প্রথমে আণবিক ওজন বের করা হয়েছিল, তো এটা একটা ব্যাপক ব্যবহার ব্যাপনের, যে সহজেই গ্যাসের আণবিক ওজন গুলো নির্ণয় করা যায়। এরকম অনেক 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 ব্যবহার আছে, তো এই ব্যবহারগুলো তোমরা শিখবে। এই হচ্ছে আমার আজকের পড়া। অনেক কিছু বললাম, অনেক তথ্য দিলাম, মাথায় হয়তো কিছুই ঢোকে নাই, তবে হাতের কাছে যদি এই বিষয়গুলো থাকে, হ্যাঁ, যে কি কি বিষয় পড়াইতে হবে এই বিষয়গুলো জানাও খুব তোমাদের জন্য জরুরি। যে আমি যে গ্যাসের মোল জানাইলাম, গ্যাসের সূত্র জানাইলাম, হ্যাঁ, তারপরে তোমার ডাল্টনের সূত্র জানাইলাম, তারপরে তোমার ব্যাপন হারের সূত্র জানাইলাম, এগুলি সবই জরুরি, কারণ যে এগুলি সবগুলোই আমাদের সবগুলোই লাগবে তোমার দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় পড়তে, যে সবগুলো লাগবে, এই 3টা সূত্র সবগুলোই লাগবে। তো তোমরা সবাই রেডি থাকবে এই বিষয়ে। তোমার কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন জানার কোনো কিছু আছে? গুগল ইউজ করবা পড়াশোনার জন্য, বুঝছো? আর তোমাদের এই ক্লাসটা ভিডিও আমি তোমাদের ভিডিও লিংক দিয়ে দিব ইউটিউবে, আমি